সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 52 টিভির আয়োজনে। আপনাদের সাথে আছি আমি উম্মে কুলসুম। আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান প্রবাস জীবন। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের, এবং জেনে নেই তাদের প্রবাস জীবনের কথা, তাদের সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতার কথা। ঠিক তেমনই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন প্রবাসী অতিথিকে। আমাদের সাথে আছেন জাফর আহমদ, কুয়েত প্রবাসী ব্যবসায়ী এবং চট্টগ্রাম সমিতির সভাপতি, এবং জুবায়ের আহমেদ জসিম, মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন এটিএম গোলাম রাব্বানী রাজা, জার্মানি প্রবাসী, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, ইউরো জিরোটেক্স জার্মানি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আহ শুরুতেই আমি জাফর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জাফর ভাইয়া, এখন বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বর্তমানে কুয়েতের অবস্থা কি, এবং কুয়েত প্রবাসীদের অবস্থা কেমন, সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। প্রথমে আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সম্মানিত সঞ্চালক সাহেবকে এবং সেই সাথে সালাম জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটা দেখছেন, এবং আমার সাথে যে দুজন মেহমান আছে দুই জায়গার, মালয়েশিয়ার জনাব জুবায়ের আহমদ রাব্বানী সাহেব ফ্রম জার্মানি, এবং আপনারা যারা দর্শক আছেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করে আমার প্রশ্নের আমি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই ভালো থাকেন, এবং ক্যামেরার পিছনে যারা তাদেরকেও ধন্যবাদ। আজকের এই যে কোভিড-19 সেকেন্ড যে ওয়েভ শুরু হয়েছে, তবে আমরা একটু ভাগ্যবান এই জন্য যে কুয়েত সরকার এদিক দিয়ে একটু বেশি সজাগ, এবং প্রথম অবস্থায় খুব বেশি, সেকেন্ড ওয়েভে খুব বেশি হয়েছিল, ডেলি 800-900 আক্রান্ত হয়েছিল, সেটা এখন নিচের দিকে আসতেছে। এখন মোস্ট প্রবাবলি এই 600 বা বিলো 600-500 এভাবে আসছে, আগের থেকে কমতেছে। তবে এখানে কড়াকড়ি খুব বেশি করা হয়েছে, এই যে মাস্ক কম্পালসারি সব জায়গায়, এবং কোনো দোকানে সব ফুডের দোকান টেক অ্যাওয়ে, ভিতরে বসতে গেলেও 60 মিটারের পরে একটা টেবিল, দুইজন বসার জায়গা, অনেকগুলো রেস্ট্রিকশনের পরিপ্রেক্ষিতে এইটা মোটামুটি কন্ট্রোল দিকে আছে। আর গভর্নমেন্টও মনে হচ্ছে এরা পেমেন্ট করেছে, পেপারে আসছে জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করবে, যেহেতু তারা পয়সা আলাদা, এদের পয়সা আছে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা ভ্যাকসিন, আমরা যারা কুয়েতে আছি প্রবাসীরা, আমরা মোটামুটি অন্তত বাংলাদেশি যারা আছে আমার ভাইয়েরা, ওদের থেকে আমরা একটু ভালো অবস্থানে আছি সেক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি জসিম ভাইয়ের কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছি। মালয়েশিয়ার কি অবস্থা, এবং সেখানে এই পরিস্থিতি কিভাবে সরকার মোকাবেলা করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধন্যবাদ জানাচ্ছি 52 টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে, আর ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে উপস্থিত আরো দুজন গেস্টকে। তো বাংলাদেশের এখানে বিশাল কমিউনিটি আছে মালয়েশিয়াতে। তো আমরা এখানে আছি, বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আছি। সাধারণ কর্মজীবী আছে, ব্যবসায়ী শ্রেণী আছে, তারপর আপনার স্টুডেন্ট আছে, তারপরে অনেক টিচাররা আছে বা পিএইচডি গবেষকরা আছেন। তো আমরা এখানে বেশ ফ্রিকুয়েন্টলি থাকি। মালয়েশিয়ান গভর্নমেন্টের আপনারা মোটামুটি জেনে থাকবেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট অত্যন্ত ভালো ম্যানেজমেন্টে চলে, খুব গুড ম্যানেজমেন্ট তারা। তো করোনা ভাইরাস প্রথম যখন আক্রান্ত হয়, প্রথম থেকেই মালয়েশিয়ান সরকার অত্যন্ত সতর্কতার সহিত এটা হ্যান্ডেল করেছে। প্রথম আমাদের এখানে 2020 সালের মার্চের 17 তারিখ রাত থেকে লকডাউন দিয়ে দেয়। তখন লকডাউন খুব কড়াকড়ি করা হয়, প্রচন্ড রকমের লকডাউন। মিনস আমরা বাসা থেকে বের হওয়া মিনস 2 কিলোমিটারের মধ্যে শুধুমাত্র যাতায়াত করতে পারতাম। একজন প্রাইভেট গাড়ি থাকলে সেখানে একজন চলতে পারতো। পাবলিক ট্রান্সপোর্ট বিভিন্ন সময় বন্ধ ছিল। তারপর প্রথম ওয়েভে মোটামুটি প্রচন্ড সফল তারা, আপনারা জেনে থাকবেন। তখন সর্বসাকল্যে মাত্র 160 থেকে 165 জন লোক মারা গিয়েছিলেন এখানে। তারপর মাঝখানে কিছুটা শিথিল করা হয় ব্যবসা বাণিজ্য, সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত। তারপর 6টা থেকে রাত্র 2টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য ওপেন করা হয়, তবে সীমিত পরিসরে। তখনও ছিল যে বাংলাদেশ কি বলে মালয়েশিয়াতে যখন প্রাইভেট গাড়িতে 2 জন চলতে পারতেন, এবং পাবলিক ট্রান্সপোর্টে আপনার এক সিট অল্টারনেটিভ সিটে বসতে পারতেন। তারপর আপনার যেখানেই যাবেন 1 মিটার দূরত্ব অবশ্যই থাকতে হবে। তারপর আপনি যখন মাস্ক ছাড়া তো বাইরে যাওয়া কল্পনাই করা যায় না। তারপর যে কোনো শপিং কমপ্লেক্সে যান, ছোট দোকানে যান, রেস্টুরেন্টে যান, সেখানে আপনার প্রথম ছিল টেক অ্যাওয়ে, শুধু যে ভাই যে বললেন টেক অ্যাওয়ে ছিল। আমাদের এখানে প্রথম শুধুমাত্র টেক অ্যাওয়ে ছিল, বসে খাওয়ার কোনো সিস্টেম ছিল না। তারপর টেম্পারেচার মাপা বাধ্যতামূলক ছিল।
তারপর আপনার কি বলে 1 মিটার দূরত্ব তো থাকতেই হবে। দিস ডেট করে করে মোটামুটি ফার্স্ট ওয়েভ তারা প্রচন্ড সফলতার সহিত মোকাবেলা করেছে। এখন সেকেন্ড ওয়েভ প্রথম যখন আমাদের ফার্স্ট ওয়েভ শেষ হয়, শেষ দিকে মালয়েশিয়াতে আক্রান্তের সংখ্যা ছিল প্রতিদিন আপনার ধরেন 9 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, মিনস 2 ডিজিটের মধ্যেই ছিল, 2টা ডিজিটের মধ্যেই ছিল, 3 ডিজিট হয়নি বললেই চলে। আর মৃত্যু সংখ্যা ছিলই না বললে চলে, সপ্তাহে বা 15 দিনে একজন মারা যেত বা দিস দ্যাট এমন আর কি। আর মৃতের যে বয়স ছিল সেগুলো 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব বয়স্ক শ্রেণীর লোকজনই। তবে দ্বিতীয় ওয়েভে যখন আবার ফিরে আসলো কোভিড-19, এখন একটু বেশি হয়ে গেছে। বেশি মিনস এখন আমাদের লেটেস্ট গত দিন ছিল আপনার প্রায় 2200, প্রায় 2200-র মতো আক্রান্তের সংখ্যা ছিল। তবে আশার বাণী হচ্ছে মৃতের সংখ্যা খুব কম। গতকাল আমাদের এখানে মৃত্যু হয়েছে মাত্র 2 জন। তো এই ক্ষেত্রে মালয়েশিয়ান সরকার এখনো লকডাউন আছে। লকডাউন হচ্ছে আমাদের 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড রেস্টুরেন্ট মানে চালাতে পারি। আর অফিস, গভর্নমেন্ট অফিস সব তারা বাসা থেকে করে। গভর্নমেন্ট অফিসগুলো বন্ধই, প্রায় বন্ধ। কিছু কিছু সেক্টর আছে যেগুলো জরুরি, একেবারেই জরুরি, যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স বা পোস্ট অফিস, তারা ওই সীমিত আকারে করে। আর সেখানে অবশ্যই আপনাকে মাস্ক পরিধান করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, তারপর আপনার ওই যে 1 মিটার দূরত্ব অবলম্বন করতে হবে। তো এগুলি আছে চলমান। তো আমাদের এখানে আপনার ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত লকডাউন দেয়া আছে। তো এখন আমরা যেটা গাড়িতে 3 জন চড়তে পারি, এক প্রাইভেট গাড়িতে 3 জন চড়তে পারি। তবে গাড়িতে বসেও, প্রাইভেট কারে বসেও আপনার মাস্ক ইউজ করতে হবে। আর আপনার সমস্ত অফিস আদালত বা যেখানেই যাবেন আপনার অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আর মাস্ক না পরলে এখানে জরিমানার ব্যবস্থা আছে। অনূর্ধ্ব 3 মাসের জেল পর্যন্ত দেওয়ার বিধান আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে মালয়েশিয়ান সিটিজেনরা গভর্নমেন্টের রুলস খুব শ্রদ্ধার সহিত পালন করে। তো আমাদের মোটামুটি এই অবস্থা। তবে দীর্ঘ 9 মাস যাবত যেহেতু লকডাউনের মধ্যে মধ্যেই চলছে, কখনো হাফ লকডাউন, কখনো ফুল লকডাউন, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবাই মোটামুটি একটু চাপের মধ্যে আছে। তো এই হচ্ছে অবস্থা। গভর্নমেন্ট খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতেছে। আমরা অবশ্য করোনার কোভিড-19-এর যে ভয়াবহতা, যে আক্রান্ত যে হচ্ছে, সেটা কিন্তু আমরা, আমাকে কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, হ্যাঁ, আমাদের কোভিড-19-এর যে ভয়াবহতা সেটা কিন্তু আমরা তেমন দৃশ্যমান না, যে খুব ভয়াবহ কিছু, যেমন এই চোখের সামনে মারা যাচ্ছে, যেমন ফার্স্ট ওয়েভে যেটা ছিল খুব আতঙ্কের ছিল, এখন অবশ্য তেমন আতঙ্কের নয়। মানুষ অনেকটা বুঝতে পেরেছে আসলে কোভিড-19 কিভাবে, হাউ টু হ্যান্ডেল ইট। তো গভর্নমেন্টও খুব সহায়ক এবং মানুষও খুব সচেতন। তো এই অবস্থার মধ্যে আছি আমরা, মোটামুটি ভালোই আছে ইন কুয়ালালামপুর এন্ড সেলাঙ্গর। আদার অন্যান্য ডিস্ট্রিক্ট একটু একটু ভয়াবহতা বেশি আছে, কিন্তু আমাদের এখানে প্রকোপ কম এবং গভর্নমেন্ট খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। That's all. ধন্যবাদ জসিম ভাইয়া। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। রাজা ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি, কি অবস্থা আপনার ওখানকার? ধন্যবাদ উম্মে কুলসুম, আমাকে এই 52 টিভির টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনুষ্ঠান আয়োজকদেরকে অবশ্যই আমার ভালোবাসা জানাচ্ছি। অ্যাকচুয়ালি ইউরোপের সেকেন্ড ওয়েভটা শুধু ইউরোপে না, সারা বিশ্বে ভয়াবহ অবস্থা। কিন্তু তারপরেও বিশেষ করে জার্মানিতে মৃতের সংখ্যা খুবই কম আগের থেকে। বিশেষ করে ফার্স্ট ওয়েভেও সারা পৃথিবীর মানে কম্পেয়ার করলে জার্মানির মৃতের সংখ্যা অনেক কম ছিল, মাত্র 10 থেকে 12 হাজার মতো মৃতের সংখ্যা ছিল। আর সেকেন্ড ওয়েভে টোটাল গত 15 দিনে প্রায় 2.5 লক্ষ মতো ইফেক্টেড, 2,50,55,000 মতো ইফেক্টেড গত 15 দিনের রিপোর্ট আর কি এটা। আর গতকালকেই শুধু ইফেক্ট হয়েছে প্রায় 25-22 হাজার মতো গতকালকে ইফেক্ট হয়েছে। তো বলা যায় যে মানে ইফেক্ট মানে খুবই ভয়াবহ। কিন্তু একটা দিক স্বস্তির, সেটা হলো মৃতের সংখ্যা খুবই কম। আর সিরিয়াস এই যে টোটাল এখন প্রায় 3 লক্ষ মতো পেশেন্ট এখন আছে জার্মানিতে, তার মধ্যে সিরিয়াস পেশেন্ট হলো মাত্র 3 থেকে 4 হাজার, আর বাকি সব মিড লেভেলের পেশেন্ট। তার মানে তারা সুস্থ হয়ে যাবে হয়তো 10 দিন 15 দিন পরে।
কিন্তু ইফেক্টটা খুবই ভয়াবহ। তো যে কারণে জন্য জার্মান গভর্নমেন্ট অলরেডি গত প্রায় 15-20 দিন ধরে সিরিয়াসলি সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে হচ্ছে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, এবং মাস্ক না ব্যবহার করলে স্পট ফাইন 100 ইউরো, 150 ইউরো এরকম স্পট ফাইনের ব্যবস্থা করছে। আর এখানে হচ্ছে কি, মানুষ খুবই সচেতন। আপনার বিশেষ করে ট্রেনে একটা সিটে একজন কিংবা দুইজনের বেশি বসে, যেটা 3 জনের সিট সেখানে একজন বসে, যেটা 4 জনের সিট সেখানে 2 জন বসে। তার মানে এই ট্রেনের ভিতরেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতেছে। তো সেদিক থেকে শুধু জার্মানি না, পাশে নেদারল্যান্ড, কারণ আমি মানে 2 জায়গায় মিলে কভার করি, এক জায়গায় থাকি, এক জায়গায় ব্যবসা করি। তো যে কারণে জেনে 2 জায়গায় আমার চলাফেরা, তো 2 জায়গাতে ঠিক একই সিচুয়েশন। তার মানে ভয়াবহতা যেটা, সেটা অনেকটা কমে আসছে। আচ্ছা আচ্ছা। ইফেক্টেড হচ্ছে প্রচুর মানুষ, কিন্তু যে মৃত্যুর যে ভয়াবহতা, যে আতঙ্ক, সে আতঙ্কটা এখনো অনেক কমে আসছে। কারণ এখন মানুষের দ্বিতীয় ওয়েভে এসে যেটা যেটা দেখা যাচ্ছে, মানে বাংলাদেশের থেকে কম্পেয়ার করলে একটু অন্যরকম। মানে দ্বিতীয় ওয়েভে এসে এখানকার মানুষ বেশি সচেতন, আর দ্বিতীয় ওয়েভে বাংলাদেশের যেটা দেখি, বাংলাদেশের মানুষ খুবই ওপেন অ্যান্ড মানে কোনো নিয়ন্ত্রণ নাই আর কি, মেনটেন করছে না। এটা হলো পার্থক্য। এনিওয়ে, তো স্কুল কলেজ, এখানকার অফিস আদালত সবই কিন্তু খোলা, হ্যাঁ, দোকানপাট সবই কিন্তু খোলা, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এবং অফিসে যারা তারা হোম অফিস করছে, স্কুলে যারা তারা হয়তো বা অনলাইনে ক্লাস করছে, আবার স্কুলে যাচ্ছে, স্কুলেও কিন্তু আপনার মাস্ক বাধ্যতামূলক, তারপরে মানে বসার ব্যবস্থা বাধ্যতামূলক, এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। কোনো অপারেশন কিন্তু থেমে নাই, মানে করোনার বিশেষ করে সেকেন্ড ওয়েভে কোনো কিছু থেমে নাই, সবই চলাচল, বাট চলাচলটা নিয়ন্ত্রণের মধ্যে। গাড়িতেও 2-3 জনের বেশি অ্যালাউড না। এরপরে একজন ফ্যামিলি যদি 4 জন মেম্বার থাকে, 2 জনের বেশি বাইরে যাওয়া যাবে না একসাথে। হ্যাঁ, এবং বাইরে 2 জনের বেশি গেলে 150 ইউরো ফাইন। হ্যাঁ, তো এই আর কি, এই মেনটেন করার কারণে আপনার ভয়াবহতাটা কম, যদিও ইফেক্টটা বাড়তেছে। ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা ভাই। আবার ফিরে আসবো আপনার কাছে। আমি জাফর ভাইয়ার কাছে চলে যেতে চাচ্ছি, এবং আমি জানতে চাচ্ছি যে কুয়েতের প্রবাসী বাংলাদেশি যারা করোনার কারণে দেশে আটকে পড়েছে, তাদের ব্যাপারে, তাদের যাওয়ার ব্যাপারে কুয়েত সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে বা নিবে? জাফর ভাই শুনতে পাচ্ছেন? ছিন্ন আছে। আমরা জসিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জসিম ভাই হচ্ছে যারা বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে আটকে পড়ে গেছে, তাদের নেওয়ার ব্যাপারে, আবার মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে মালয়েশিয়ার সরকার কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বা করবে, বা কি ধরনের পদক্ষেপ নিবে বা নিচ্ছে তারা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রতিদিন, প্রতি মাস, প্রতিদিন আপনার প্রায় 6টা ফ্লাইট আছে। তো ধরে নেন আপনি 6টা ফ্লাইটেই লোক ভর্তি যায় এবং আসে। এটা ছিল স্বাভাবিক সময়ে চলমান ধারাবাহিক একটা প্রক্রিয়া। এতে যখন আপনার করোনা শুরু হয়, তার আগে অনেক লোক বাংলাদেশে যারা ছুটিতে গিয়েছে, গিয়ে আটকা পড়ে গিয়েছে। তো তাদের যখন আপনার মার্চের 17 তারিখ থেকে মালয়েশিয়াতে লকডাউন দেয়া হয়, সেই দিন থেকেই আপনার ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট টোটালি বন্ধ করে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো মাঝখানে কিছু ফ্লাইট চালু করেছিল তারা, শুধুমাত্র প্রথম ছিল একদম বন্ধই, শুধু যাতায়াতই বন্ধ। তারপর কিছু ফ্লাইট তারা চালু করেছিল শুধু ওয়ান ওয়ে, যেতে পারবে আসতে পারবে না। কারণ এখানে অনেক স্টুডেন্টরা আপনার আটকা পড়ে গিয়েছিল, অনেক পেশেন্ট রুগীরা আটকা পড়ে গিয়েছে, অনেক বয়স্ক, অনেক টুরিস্ট এসে আটকা পড়ে গিয়েছে। তখন তারা আপনার কিছু ফ্লাইট চালু করেছিল যে ওয়ান ওয়ে, শুধু যেতে পারবে আসতে পারবে না। তারপর কিছুদিন পর গভর্নমেন্ট ডিসিশন নিল যে শুধু আসতে পারবে কিছু সংখ্যক লোক, কিছু শ্রেণী, যারা আপনার এখানে পিআর আছে, মালয়েশিয়াতে পার্মানেন্ট রেসিডেন্স ভিসা আছে, তারা আসতে পারবে। আর যারা সেকেন্ড হোম নামে একটা ভিসা আছে এখানে, যেটা লং টার্ম ভিসা, 10 বছরের জন্য তাদেরকে দেয়া হয়, সেকেন্ড হোম ভিসাধারীরা আসতে পারবে। তো মাঝখানে তারাই শুধু আসতেন। আর যাওয়ার জন্য ছিল সপ্তাহে 2টা করে ফ্লাইট, ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান। যেত, যাওয়ার জন্য যারা যেতে চায় তারা যেতে পারে, মিন্স ওয়ান ওয়ে চলে যায়। আর যারা জেনারেল ওয়ার্কার বা ব্যবসায়ী শ্রেণী আছে, বিজনেস ভিসার আছে, তারা অবশ্যই আসতে পারেনি এবং আসতে পারছে না।
এখন এটা অপেক্ষা করতে 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 আমরা ভেবেছিলাম হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে খুলে দিবে, কারণ অনেকের ভিসা শেষ হয়ে যাচ্ছে, যারা ছুটিতে গিয়েছে, যাদের 9 মাস 10 মাস 1 বছরের ভিসার ভ্যালিডিটি ছিল তাদেরও শেষ হয়ে যাচ্ছিল। তো এটা নিয়ে বাংলাদেশেও আপনারা জানেন কিছু যারা প্রবাসী মালয়েশিয়ান গিয়ে আটকা পড়ে গেছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে কয়েকবার গ্যাদারিং করেছে, মিটিং করেছে, তারা স্মারকলিপি দিয়েছে যাতে তাদের কোনো ব্যবস্থা করা হয়। ওটাও মালয়েশিয়ান সরকার এটা খুব ডিপলি অবজার্ভ করেছে, অবজার্ভ করে পরদিনই তারা যেদিন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অবস্থান ছিল, আমাদের এই যে প্রবাসী যারা গিয়ে আটকা পড়ে গিয়েছে, সেই দিনই মালয়েশিয়ান সরকার একটা আপনার বিজ্ঞপ্তি দিয়ে, বা মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা বিদেশে গিয়ে আটকা পড়েছে জেনারেল ওয়ার্কার, তাদেরকে এখন আমাদের পক্ষে আনা সম্ভব না, কোনোভাবেই তারা আসতে পারবে না। তো এর মাঝে একটা কথাটা হচ্ছে মালয়েশিয়ান সরকার 23টা দেশের একটা লিস্ট করেছিল, সেটা হচ্ছে আপনার আগস্টের দিকে, আগস্ট অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা আগস্টের লাস্টের দিকে, যে যে সকল দেশে করোনার আক্রান্তের সংখ্যা 1,50,000-এর অধিক হয়েছে, সেই সকল দেশ থেকে তারা কোনো লোক আনবে না, তারা সেখান থেকে কোনো লোকের এন্ট্রেন্স। তো এটা এই 23টা দেশের লিস্ট ছিল, সেই 23টা দেশের লিস্টের মধ্যে বাংলাদেশও একটা দেশ। তো বাংলাদেশ থেকে তারা লোকজন আনছে না। আর যারা কিছু শ্রেণীর লোক যারা আসতে, ওই যে সেকেন্ড হোম বললাম বা পিআর, তারা আসার পরে আবার এয়ারপোর্টে আপনার 14 দিনের আপনার কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা ছিল, অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। থেকে তারপর আপনার তারা স্বাভাবিক জীবনযাপনে যেতে পারতো। এখন রিসেন্টলি যেটা হয়েছে, সেকেন্ড ওয়েভ যখন আবার শুরু হলো, তখন থেকে মালয়েশিয়ান সরকার যে সেকেন্ড হোমধারী যারা ছিল তাদের আসাও নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে এখন টোটালি বাংলাদেশ থেকে লোক আসা ফুললি বন্ধ। আর যারা জেনারেল ওয়ার্কার, যাদের ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি থাকে 1 বছর, তো এখন তো 9 মাসের বেশি হয়ে গেছে আপনার কি বলে লকডাউন। তো যারা নভেম্বর ডিসেম্বরে গিয়েছে তাদের অলরেডি ভিসা শেষ হয়ে গেছে, অনেকেরই ভিসা শেষ হয়ে গেছে। এই ব্যাপারে মালয়েশিয়ান সরকারের এই মুহূর্তে ডিসিশন হচ্ছে তাদেরকে এন্ট্রেসের কোনো সুযোগ নাই, তারা আসতে পারবে না। ভিসা যদি আপনার শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেল, দে আর স্টেইং ইন বাংলাদেশ, আসতে পারছে না, এটা হচ্ছে ফাইনাল আর কি। তো আমরা, গভর্নমেন্ট যদি এই ব্যাপারে কোনো ডিসিশন না দেয় তাহলে তো আর কিছু করার নেই। তো আমরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন মালয়েশিয়ান সরকার সম্পর্কে জানি, বা আমরা এখানে বসবাস করি, ইমিগ্রেশন ল রুলস জানি, তাদেরকে আমরা জানি তারা অনেকটাই মানবিক, তারা অমানবিক না, মানবিক দিক থেকে অনেক কিছু চিন্তা করে। আর যেহেতু সারা পৃথিবী এফেক্টেড, বাংলাদেশও এফেক্টেড, মালয়েশিয়াও এফেক্টেড, সো ইন দিস টাইম তাদের একটা আসলে কিছু করার নেই। হয়তো হয়তো এমন হতে পারে যদি কখনো আপনার লকডাউন শেষ হয়, মিন্স কোভিড যদি শেষ হয়, তখন যদি স্বাভাবিক জীবন যাপনে ফিরে, তো যে সকল লোকদের, যে সকল ওয়ার্কারদের বাংলাদেশে যাওয়ার পর ভিসা শেষ হয়ে গিয়েছে, মিন্স তাদের ভিসা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তারা তো আর আসতে পারবে না, তাদের জন্য হয়তো একটা সফট কর্নার থেকে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ দিতে পারে। আহ, এটা অবশ্য গভর্নমেন্টের কোনো এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নেই, বাট আমরা এটা ভাবি যে মালয়েশিয়ান গভর্নমেন্ট অনেক মানবিক, ওই ক্ষেত্র থেকে তারা হয়তো শেষমেশ এদের জন্য একটু বিবেচনা করবে। কারণ সেখানে অনেক ছেলে পেলেরা, এটা তো কারো কোনো দোষ নেই, তারা মালয়েশিয়ান গভর্নমেন্টস এর নিয়ম কানুন মানে, মালয়েশিয়ান গভর্নমেন্টস এর ট্যাক্স এভরিথিং অলরেডি দে পেইড, তারা গিয়ে আটকা পড়ে গেছে, তারা হয়তো এরকম একটা হতে পারে। বাট ইন দিস সিচুয়েশন হচ্ছে এখনকার, ইন দিস মোমেন্টে হচ্ছে তারা আসতে পারবে না, আসার কোনো সুযোগ নেই। দ্যাটস অল। ধন্যবাদ জসিম ভাইয়া। আবার আপনার কাছে ফিরে আসবো। আমি রাজা ভাইয়ার কাছে একই প্রশ্ন নিয়ে যাচ্ছি এবং জানতে চাই কোন বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। যেটা হচ্ছে করোনার কারণে যারা প্রবাসীরা যারা বাংলাদেশে আটকা পড়েছে, তাদের ফেরত যাওয়ার ব্যাপারে হচ্ছে জার্মান সরকার কি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে কিনা? অ্যাকচুয়ালি জার্মানিতে খুব বেশি কিন্তু বাংলাদেশি না, হ্যাঁ, সর্বসা করলে স্টুডেন্ট সহ প্রায় 15-16 হাজার মতো বাংলাদেশি এখানে জার্মানিতে। তো সেক্ষেত্রে জার্মান থেকে বাংলাদেশে যাওয়ার, ইটালিতে প্রচুর বাংলাদেশি, হ্যাঁ, এবং বাংলাদেশিরা প্রচুর বাংলাদেশি কাজ করে ইটালিতে এবং ব্যবসা বাণিজ্য করে, ওখানে থাকে। সেই তুলনায় জার্মানিতে কম, জার্মানিতে যারা 10-15 হাজার মতো বাংলাদেশি স্টুডেন্ট সহ, তাও তো এরকম ধরনের কোনো জটিলতা জার্মানিতে নাই যে বাংলাদেশে যে আটকা পড়ছে, কারণ ইউরোপের ফ্লাইট অন আছে, এখনো পর্যন্ত অন আছে। তবে তাদেরকে করোনা টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হয় আসার সময়, এবং এখানে আসার পরে ল্যান্ড করার পরেও আবার স্পট টেস্ট করে,
স্পট টেস্ট করে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। তো যে কারণে এই ধরনের জটিলতা ইউরোপে এখনো না। ইটালিতে একটা ছিল, যা ফার্স্ট ওয়েভের সময় ইটালিতে এই জটিলতাটা ছিল, কিন্তু সেটা অলরেডি ওভারকাম করে ফেলছে ইটালিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট। ইউরোপে এই ধরনের কোনো জটিলতা এখনো নাই। ইউরোপের সঙ্গে স্টিল এখনো পর্যন্ত ফ্লাইট অন বাংলাদেশের সাথে। হ্যাঁ, মধ্যে আমাদের সাথে জাফর ভাইয়া যুক্ত হয়েছেন। তো ভাইয়ার কাছে আমি আবার পুনরায় জানতে চাচ্ছি যে যারা করোনার কারণে কুয়েত প্রবাসীরা বাংলাদেশে আটকা পড়েছে, তাদের নেওয়ার ব্যাপারে কুয়েত সরকার কি কিছু করছে বা কোনো রকম সিদ্ধান্ত নিয়েছে কিনা? যেহেতু এটা একটা, এখানে 3 লাখের অধিক বাংলাদেশি বসবাস করে হয়েছে এবং এই করোনার কারণে বেশ কিছু বাংলাদেশে গিয়ে আটকা পড়ে গিয়েছিল। তাদেরকে যে সুযোগ সুবিধাটা দিয়েছিল যে তোমরা 1 বছরের মধ্যে বা আসো, অনেকেই সেই সুযোগে যাদের অনলাইন রেসিডেন্স বাড়িয়েছে ওরা আসতেছে। সেটা দুবাই হয়ে দুবাইতে 15 দিন কোয়ারেন্টাইন করে আবার এখানে এসে এখানে হোম কোয়ারেন্টাইন করতে হয়। এটা হচ্ছে ইনকামিং প্যাসেঞ্জার যারা দীর্ঘদিন আটকা পড়ে আসতে চাচ্ছে, যাদের একমাত্র কার্যক্রমে রেসিডেন্স রিনিউ করতে পেরেছে তারা। আর যাদের একবার রিনিউ হয় নাই তারা তো আনফর্চুনেটলি ওরা আসতে পারতেছে না। এবং এখানে যারা এখানে আছি, এখান থেকে ইমার্জেন্সি পারপাসে কিছু কিছু লোক এই যে চার্টার ফ্লাইটে করেছি ওয়ান ওয়েতে যাচ্ছে, কিন্তু এখনো যেহেতু কুয়েত এয়ারপোর্ট এখন পর্যন্ত তার নর্মাল কাজ শুরু করে নাই, এই জন্য মানুষ রিটার্ন টিকিট পাচ্ছে না বলেই এখনো সেইভাবে মানুষ যারা যাচ্ছে তারা যাচ্ছে আগ্রহ প্রকাশ করছে না, কারণ ওরা যে নিশ্চয়তা এখন পাচ্ছে না। তবে এখন আগামী মাস থেকে গভর্নমেন্ট বলেছে তার কুয়েত এয়ারওয়েজ তার কিছু লোককে আসার অনুমতি দেবে এবং এয়ারপোর্টটা তার কার্যক্রম শুরু করবে। তাও নির্দিষ্ট লোক যারা আসার জন্য অনুমতি দেবে তার মধ্যে বাংলাদেশি করবে না, কারণ এরা হচ্ছে যেহেতু বলা হয় ডিপেন্ড হাউস বিষয়, বাংলাদেশের লোক হাউস বিষয়ে খুব কম। হাউস মেইন আরবিরা তো আপনারা বুঝতে বা আরবিদের হাউস মেইনের খুব প্রয়োজন। ওরা সেই পড়াশোনার দিকটা আরম্ভ করে ওই দিকটা আরম্ভ আসার জন্য এক্ষেত্রে আমার লোক খুব কম থাকে, যেটাকে বলা হয় যারা এই বাসায় কাজ করে। বাকি যারা আছে, আমরা যারা এখানে আছে আমাদের মধ্যে যারা আছে, ওরা এখনো দেখে দেওয়ার জন্য, যেহেতু আসারটা এখনো কনফার্মেশন কম এবং কৈতরা যখন টিকিট ইস্যু করতে 4 মাস সময় দিয়ে, সেটাও নিশ্চয়তা কতটুকু আগামী দিন এই করোনা কোভিড-19 সেকেন্ড ওয়েভের পরিণতি হবে এই সমস্ত বিবেচনা করে আমরা সবাই বসে আছি। তবে এইটা নিয়ে একটু জটিলতা আছে, কারণ বর্তমানে মানুষের অনেকের রেসিডেন্স ট্রান্সফার হয়ে গেছে, রেসিডেন্স রিনিউ হচ্ছে না। তবে কুয়েত গভর্নমেন্ট আবার এই যারা 1 বছর রেসিডেন্ট হয় শেষ করতে পারে, যাদেরকে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিল, তোমরা নভেম্বরের ভিতরে রিনিউ করা যারা ভিতরে আছে, ওদেরকে আবার একটা সুযোগ দিয়েছে এখন। সেটা হচ্ছে যাদেরকে রিনিউ করতে এর মধ্যে রিনিউ করতে পারে না, তাদেরকে আবার ডিসেম্বরে একটা ইমিডিয়েট ফাইন দিয়ে তাদের রেসিডেন্স রিনিউ করার জন্য আবার সুযোগ দিয়েছে। এক্ষেত্রে কুয়েত সরকারের অনেক মালিক বলতে হয় ওরা চাচ্ছে না মানুষ কোনো অসুবিধায় পড়ুক, যারা ভিতরে আসে তারা জন্য রেগুলার ছেড়ে যায়। আদারওয়াইজ যদি এরপরে যদি কেউ রিনিউ না করে সুযোগ না নেয়, তাহলে হয়তো তারা একটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে। এটা ব্যাপারেও আসতেছে, মানুষের হয়তো ওই সুযোগটা নেবে আশা করি। এমনিও বর্তমানে কুয়েতে ম্যান পাওয়ার দিক থেকে নাই, ম্যাক্সিমাম লোক আটকা পড়ে গেছে বিভিন্ন দেশে, সেদিক থেকে সমস্যা আছে। এই সব মিলিয়ে আমি এটাকে বলতে পারি না যে মানুষ মোর অর লেস এভরিবডি এফেক্টেড, এদিক হওয়ার সেদিক হোক প্রত্যেকটা প্রবাসী এফেক্টেড আছে। রেসিডেন্স কারণে হোক, চাকরির কারণে হোক, আসার কারণে হোক, যাওয়ার কারণে হোক, এই বাকি সবাই আশাবাদী, আমরা আশাবাদী মানুষ, যে আশায় বসে আগামীকাল কোন একটা ভালো খবর হয়ে ভালোভাবে থাকবে, ভালো আশা সংবাদ আসবে, এই এসে আমরা বসে আছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জাফর ভাইয়া। ফিরে আসবো আবার আপনার কাছে। আমি জসিম ভাইয়ের কাছে
জানতে চাই, বর্তমানে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের নিয়ে। তো অবৈধ অভিবাসীদের নিয়ে বৈধতার ব্যাপারে যে সিদ্ধান্তটা মালয়েশিয়া সরকার নিয়েছে সেই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। মালয়েশিয়ান সরকার এখানে এখন আপনার চারিদিক থেকে বর্ডার বন্ধ আছে, ফ্লাইট বন্ধ আছে, সুতরাং বাইরে থেকে কোনো লোকজন আসার তেমন সুযোগ নেই। তো মালয়েশিয়ান সরকার রিসেন্টলি আপনারা জানেন যে ওনারা একটা ডিক্লারেশন দিয়েছে যে ভিতরে যারা অবৈধ আছে তারা নতুন করে বৈধতা নিতে পারবে, তারা টাকা গভর্নমেন্টের বিভিন্ন রুলস রেগুলেশন আছে সেটা ফলো করে নির্দিষ্ট মালিকের মাধ্যমে তারা এখানে আপনার পারমিট করতে পারবে, সেটাকে আমরা পারমিট বলি, ওয়ার্ক পারমিট বলি আর কি, এটা করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে এই কোভিড-19 এর কারণে এখানে দুই ধরনের ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে কিছু কিছু লোক, কিছু কিছু ফ্যাক্টরি, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে, তারা অপারেশন চালাতে পারছে না। তো তাদের ওখানে বিপুল সংখ্যক কি বলে শ্রমিক আছে, ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার আছে। আবার কিছু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো সেক্টর, কোনো কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তারা আবার ওয়ার্কারের শর্টেজের কারণে তারা হয়তো বিজনেস চালাতে পারছে না। এখানে মালয়েশিয়াতে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এটা আমার মনে হয় মিডল ইস্ট থেকে একটু আলাদা মনে হয়। এখানে মালয়েশিয়ান সরকারের নিয়ম হচ্ছে যে কোম্পানি অথবা যে মালিকের আন্ডারে তার পারমিট থাকবে, যে লাইসেন্সের আন্ডারে পারমিট থাকবে, সে শুধুমাত্র ওই কোম্পানিতে ওখানেই কাজ করতে সে বৈধ। সে যদি আচ্ছা। এই কোম্পানি, মনে করেন আমি যদি কোম্পানি এ তে আমার পারমিট বা আমার ওয়ার্ক পারমিট এটার আন্ডারে, আমি যদি কোম্পানি বি তে চাকরি করি, এটাও এক ধরনের আপনার অবৈধ হিসেবে তারা গণ্য করে। আচ্ছা। সুতরাং এই ক্ষেত্রে আপনার যে সকল ফ্যাক্টরি বা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান যাদের ওয়ার্কার শর্টেজ আছে, তারা কিন্তু অন্য যে কোনো ওয়ার্কার ইচ্ছা করলে নিতে পারে না। যদিও আমার ভ্যালিড পাসপোর্ট থাকবে, ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকবে, তারপরও আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো না, বিকজ অফ ওই রুলস আওতায় গেলে আমি অবৈধ হয়ে যাই। আর অবৈধ লোকদের জন্য এখানে দুই ধরনের শাস্তি আছে। একটা হচ্ছে যিনি অবৈধ থাকবেন তার একটা শাস্তি, তার একটা জরিমানা। আর যে কোম্পানি বা যে মালিক তাকে ব্যবহার করবে তারও একটা জরিমানা আছে। তো এই ক্ষেত্রে কোনো মালিক এবং এবং ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে ওয়ার্কারের চেয়ে ওই মালিকের জরিমানা আরো বেশি হয়। ইট ডিপেন্ডস অন তার ফ্যাক্টরি, তার মানে কর্মপরিধি কেমন। যদি বড় ফ্যাক্টরি হয় দেখা গেছে তার হয়তো আপনার জরিমানা আরো বেশি। তো এই কারণে ওইসব ফ্যাক্টরির ইচ্ছা করলেও কোনো লোক নিয়ে তারা কাজ করাতে পারে না। তো গভর্নমেন্ট এটা খুব ডিপলি ফলো করছে যে অনেক কোম্পানি আছে যাদের যাদের কাছে লিগ্যাল ওয়ার্কার গুলো বার্ডেন হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো কোম্পানি আছে ওয়ার্কারের জন্য তারা অপারেশন ঠিক মতো চালাতে পারছে না। তো এই কারণে এই সকল দিক বিবেচনা করে গভর্নমেন্ট এখন আপনার ওই লিগালাইজেশনের একটা নিয়ম করে দিয়েছে যে আগামী জুনের 30 তারিখের মধ্যে আপনাকে লিগ্যাল হতে হবে। লিগ্যাল মিনস হচ্ছে আপনাকে জেনারেল ওয়ার্ক পারমিট নিয়ে নিতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট। তো এটার যেটা নিয়ম দিয়েছে তারা, নিয়মটা হচ্ছে কোন কোম্পানি ব্রিফলি আপনার অলমোস্ট আপনি 99%, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কনফার্ম এবং পারফেক্ট। এটা কোনো কোম্পানি যদি সে যদি অ্যাপ্লাই করে গভর্নমেন্টের কাছে যে আমার কিছু ওয়ার্কার দরকার, ধরেন হতে পারে 20 জন, হতে পারে 50 জন, হতে পারে 5 জন, তখন গভর্নমেন্ট লোকাল ওয়ার্কারদের, লোকাল যে আপনার ওয়ার্ক ফোর্স আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য তারা আপনার বলে দিয়েছে যদি কোনো 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 কোম্পানি বা কোনো কোনো পার্সন যদি সে মানে ফরেন ওয়ার্কার্স চায় বা নিতে চায়, তাহলে তাহলে ওদের একটা আপনার আছে, jobsmalaysia.com ছিল আগে, এখন যে future.jobs.com একটা ওয়েবসাইট আছে যেটা গভর্নমেন্টের জব পোর্টাল। সেখানে দিতে হবে আপনাকে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যে আমার এই কাজ, এই বেতন, এই ডিটেলস দিয়ে আমার 5 জন ওয়ার্কার দরকার বা 500 দরকার বা 50 জন দরকার, হোয়াট এভার। আপনি সেটাতে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন, করার পরে যদি লোকাল ওয়ার্কার দিয়ে যদি আপনি ফিল আপ হয়ে যায় তো হয়ে গেল, তাহলে ওকে, ডান, ফিনিশ। আর যদি আপনি উইদিন 14 ডেজ এর মধ্যে মধ্যে আপনি যদি আপনার কোটাটা কমপ্লিট করতে না পারেন বাই দ্য লোকাল ওয়ার্কফোর্স, দেন অনলি দ্যাট কোম্পানি এলিজিবল হবে ফরেন ওয়ার্কার্স নেয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য। আপনি কি বুঝতে পারছেন আপনারা? বিষয়টা হচ্ছে এমন। তো যখন আপনি এই যখন আপনার এই কোম্পানি পর্যাপ্ত ওয়ার্কার পেল না ওই অ্যাডভার্টাইজমেন্টের পরে, তখন তারা শুধুমাত্র নির্দিষ্ট ডিপার্টমেন্টে, মিন্স এটাকে জেটিকে বলে, জাবাতান তেনাগা খিরজা, মিন্স আপনার ওয়ার্কারদের নিয়ে যে ডিপার্টমেন্টে আর কি,
ওদের কাছে আপনি অ্যাপ্লাই করতে হবে যে আমার এই 50 জন ওয়ার্কার, আমি তো অ্যাডভার্টাইজ করলাম, আমি পাইনি, সুতরাং আমি এটা এই 50 জন ওয়ার্কার ফরেন ওয়ার্কার্স নিতে চাই। সো তারা তাকে একটা পারমিশন দিবে, কোটা বলে এটাকে, বুঝতে পেরেছেন? কোটা মিন্স আপনি 50টা তো কোম্পানি। সেক্ষেত্রে ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি যারা প্রবাসী, বাংলাদেশি হ্যাঁ যারা, তারা কি কোনো রকম বেনিফিটেড হবে এখানে, মানে এই হ্যাঁ ধরনের? অবশ্যই হ্যাঁ অবশ্যই বেনিফিটেড হবে। বেনিফিটেড হবে, ধরেন আপনার যাদের লিগ্যাল ডকুমেন্টস নেই, তারা ওই সব কোম্পানিগুলোতে তার প্রয়োজন মতো যে কোম্পানির দরকার সেখানে যাবে, সেখানে গিয়ে তাদেরকে অ্যাপ্লাই করবে, অথবা কোম্পানিরা তাদেরকে খুঁজে বের করবে, তখন সেখানে গিয়ে কাজ করবে। কাজ করলে সেখানে তারা ওই কোম্পানি তাকে পারমিট করে নিবে, তাকে ওয়ার্ক পারমিট, জেনারেল ওয়ার্ক পারমিট করে নিবে। অবশ্যই বাংলাদেশের এখানে ফ্যাসিলিটেড হবে, তাদের সুবিধা হবে। তখন ধরেন আপনার ওই কোম্পানি যখন আপনার কোটা পাবে, কোটা পাওয়ার পরে তারপরে ফার্দার কিছু প্রসিডিয়ার আছে, সেই প্রসিডিয়ার গুলো ফিল আপ করে তারা এই লোকগুলিকে রিক্রুট করতে পারবে। তবে এখানে একটা বিষয় যেটা আমি যেটাকে বা আমরা খুব ডিপলি এই ব্যাপারে আপনার কোনো বাংলাদেশি ওয়ার্কার যদি সে ভিসা করতে চায়, যে ওয়ার্ক পারমিট করতে চায়, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। এখন যেই প্রবলেমটা একটা আছে, প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট এখান থেকে এখন পাওয়া ইটস টু মাচ লেংদি প্রসেস। আপনার করোনার কারণে ডাইরেক্টলি এমবেসিতে গিয়ে সাবমিট করা যায় না, সুতরাং এটাকে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আমার ডকুমেন্টস আপনার করতে হবে, কি বলে এমবেসি বরাবর পাঠাতে হবে। মিনস আপনাদের আমাদের যে ইএমএস আছে এখানে বলে পোস্ট লাজু পাঠাতে হবে। পাঠালে তারা প্রসিড করবে, প্রসিড করে বাংলাদেশে পাঠাবে, সেখান থেকে আস্তে আস্তে আপনার মোর অর লেস এই টাইম। এখন যখন 3 মাস যদি লেগে যায়, তো এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট পেতে পেতে যদি সময়ই পার হয়ে যায়, তো এটা একটা চিন্তার বিষয় আমাদের জন্য আর কি। মানে আমরা যারা জেনারেল ওয়ার্কার যারা আছে, যারা পারমিট করতে চায়, তাদের জন্য একটা চিন্তার বিষয় যে আসলে সেই সময়ের মধ্যে গভর্নমেন্ট যদি একটু স্পেশাল কেয়ার করে, যে মালয়েশিয়াতে যেহেতু বা মালয়েশিয়ান গভর্নমেন্ট আপনার লিগালাইজেশনের একটা সুযোগ দিয়েছে, সুতরাং সেখানে যেন কাজগুলি 1 মাসের মধ্যে মিনিমাম, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে যেন পাসপোর্টটা পায়, বা তার চেয়ে ফাস্টার যদি যদি কোনো ওয়ে থাকে তাহলে যদি পায়। তো এই হচ্ছে অবস্থা। অবশ্যই আপনার এই পারমিট যেটা ছেড়েছে সেটাতে বাংলাদেশ লোকজন উপকৃত হবে। তবে একটু প্রসিডিয়ার, একটু ক্রিটিক্যাল কিছু প্রসিডিয়ার আছে, সেটা মানতে হবে, জানতে হবে। জানাটা এখানে খুব ইম্পর্টেন্ট। ভুল ভুল জেনে বা ভুল জায়গায় যদি আমাদের ছেলেপেলেরা গিয়ে নক করে, ভুল জায়গায় যদি পাসপোর্ট সাবমিট করে, দেন ওই ক্ষেত্রে তারা বঞ্চিত হতেও পারে। বাট এটা হচ্ছে আমার অজ্ঞতা, বা আমরা ধরেন আমি সাধারণ জেনারেল ওয়ার্কার যারা, তাদের অনেকেরই ভালো কোনো লিঙ্ক থাকে না। 2-4 জন হয়তো বাংলাদেশির মাধ্যমে পরিচিত বাংলাদেশির মাধ্যমে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকে হয়তো ভুল গাইডেড হয়, মিস গাইডেড হতে পারে। মিস গাইডেড হলে সেই ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। আদারওয়াইজ এই পারমিটে অবশ্যই বাংলাদেশের উপকৃত হবে এবং আমাদের কমিউনিটি উপকৃত হবে। ধন্যবাদ। আমি রাজা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, বর্তমানে জার্মানিতে বাংলাদেশিদের কি রকম অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য, মানে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশিরা কি ধরনের অবস্থানে আছে এবং কতটা তারা জার্মানিতে মানে উন্নতি করছে বা করবে সামনে? ধন্যবাদ। জার্মানিতে যে 10-15 হাজার বাংলাদেশি আছে, তার মধ্যে ম্যাক্সিমামই কোনো না কোনো জবের সঙ্গে সম্পৃক্ত। তারপরেও প্রায় বেশ একটা সংখ্যা, সেটা বলা চলে প্রায় 4-5 হাজার এন্টারপ্রেনার এখানে, বাংলাদেশি এন্টারপ্রেনার। তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছে, গার্মেন্টস এর ব্যবসা বাণিজ্য, রেস্টুরেন্ট, তারপরে বাংলাদেশি শপ, এ ধরনের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত। যেমন আমার কথাই বলি, আমি বাংলাদেশি প্রোডাক্ট, গার্মেন্টস এবং জুট ব্যাগ, হ্যাঁ, এটার বিজনেস করি। তো সেক্ষেত্রে এরকম আমার মতো এরকম অনেক এন্টারপ্রেনার জার্মানিতে আছে। তো সেক্ষেত্রে যে জিনিসটা এখন বর্তমানে যে রিটেল যারা ব্যবসায়ী, তাদের অবস্থা খুব বেশি সুবিধাজনক না গত করোনার প্রথম থেকেই। কারণ প্রথম থেকে মানুষের বাইরে বের হওয়ার যে একটা প্রবণতা থাকে, কন্টিনিউয়াস ছিল শপিং, বিশেষ করে স্যাটারডে এবং উইকেন্ডে যে শপিং টপিং, এগুলো একেবারেই কমে গেছে বলা যায়। এখন নতুন করে মানে মানুষ একটু বাইরে বের হচ্ছে, কারণ সামনে যেহেতু ক্রিসমাস,
এবং এখন আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এখানে, যে কারণের জন্য আজকেও মার্কেটে একটা গ্যাদারিং ছিল, বাট সবাই সামাজিক দূরত্বটা এটা কিন্তু মেনটেন করতেছে, এটা খুব বাধ্যতামূলক ভাবে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কোনো পার্টি কিন্তু এখন করা যায় না, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট এগুলো বন্ধ, পার্টি বন্ধ। কিন্তু জার্মান গভর্নমেন্ট আগামী 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এটা একটু ওপেন করে দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম 12 জন, 10 থেকে 12 জন, এর বেশি কোনো পার্টি গ্যাদারিং করতে পারবে না। তো বাংলাদেশিরা ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে সবাই মোটামুটি। আর এখানে ইউরোপের একটা জিনিস যেটা পজিটিভ, সেটা হলো এখানে সোশ্যাল সিকিউরিটিটা অনেক। যাদের চাকরি নাই তারা গভর্নমেন্ট অ্যালাউন্স পাচ্ছে, যারা রেগুলার কাজ করতো, হয়তো সপ্তাহে 7 দিন কিংবা 6 দিন কাজ করতো, তারা এখন বাসায় বসে অনেকে কাজ করছে, যারা অফিসিয়াল জব করতো বিশেষ করে। তো সেক্ষেত্রে এই ইউরোপে এই ফ্যাসিলিটিসটা থাকার কারণে যে মানবিক যে বিপর্যয়, সেই মানবিক বিপর্যয়টা এখানে আসলে দেখা যায় না এবং নাই। হ্যাঁ, আর অবৈধদের ব্যাপারে যে এখানে ইউরোপে বিশেষ করে জার্মানিতে প্রত্যেকটা প্রাণীর অ্যাড্রেস আছে, সে অবৈধ হোক আর বৈধ হোক। এখানে অবৈধ বলে কোনো শব্দ নাই আর কি। জার্মানিতে অবৈধ বলে আসলে কোনো শব্দ নাই, যে অবৈধ তারও একটা অ্যাড্রেস আছে, সেটা হলো যে অ্যাসাইলাম ক্যাম্প। এবং অ্যাসাইলাম ক্যাম্পে তার একটা আইডি আছে, তার সে একটা অ্যাড্রেস, এবং তার নাম ক্লিক করলেই কিন্তু সে কোথায় আছে, মানে কতদিন ধরে আছে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে প্রতিটা প্রাণী। এবং এখানে প্রতিটা হাঁস মুরগি, মানে গরু ছাগলেরও পায়ে আইডি দেওয়া ইউরোপে। এটা খুবই অবাক করা ব্যাপার, মানে তার হাউসে কতগুলো গরু আছে, কতগুলো ছাগল আছে, কতগুলো মুরগি আছে, সবগুলোর পায়ে আইডি বাঁধা। সুতরাং মানে মানে ঠিকানা ছাড়া কেউ নাই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সাথে আমি একটু জানতে চাচ্ছি যে করোনা পরিস্থিতিতে জার্মানিতে কি কেউ চাকুরি হারাচ্ছে কি, বা হারালেও সরকার তাদেরকে? হ্যাঁ, বিশেষ করে এখানে যারা রেসিডেন্স, যারা বিশেষ করে যারা পার্মানেন্ট রেসিডেন্স, তারা চাকরি যদি নাও থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্ট সোশ্যাল সিকিউরিটি, যেটা সোশ্যাল দেয় আর কি এখানে, অর্থাৎ সে একটা আনএমপ্লয়মেন্ট ভাতা, যেটা মানে সেটা পায়। হ্যাঁ, এবং এটার সংখ্যা কম না, অনেক। এখানে ম্যাক্সিমামই যারা আছে তারা সবাই প্রায় পার্মানেন্ট রেসিডেন্স। আর যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের কথা তো ভিন্ন, কারণ তারা তো এখানে স্টুডেন্টই, তাদের পার্ট টাইম জবের পারমিশন আছে, হয়তো সাপ্তাহিক 35 ঘন্টা কিংবা 40 ঘন্টা। হ্যাঁ, হয়তো যারা জব করতে পারছে না, তাদের কিছু করার নাই, কারণ তারা তো স্টুডেন্ট, তাদের স্ট্যাটাস হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা তো সোশ্যাল বেনিফিটটা তো পাবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রাজা ভাইয়া। চলে যাচ্ছি জাফর ভাইয়ের কাছে। বর্তমানে আমরা জানি যে কুয়েত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা 60 বছর পূর্ণ হয়েছে, প্রবাসীরা, কুয়েত প্রবাসীরা যাদের 60 বছর পূর্ণ হয়েছে, তাদের দেশে ফেরত যাওয়ার কথা, মানে এরকম একটা নিয়ম করেছে কুয়েত সরকার। তো আমি জানতে চাচ্ছি, যারা থাকতে চায় কুয়েতে, যারা থাকতে চায়, এরপরেও তাদের জন্য হচ্ছে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা, বা নিয়ে থাকলে কি ধরনের পদক্ষেপ সেগুলো? ধন্যবাদ। এটা আসলে 60 বছরের ক্যাপটা এখন, এটা আগে ছিল সরকারের লেভেলে, বাট এটা এফেক্টিভ ছিল না। করোনা কোভিড-19 এর পরে এটা এফেক্টিভ এসে গেছে 2021 সাল থেকে। তবে তারা এটাকে একটু লিনিয়েন্ট করেছে এইভাবে যে ওরা এখন যেটা বিভিন্ন পত্র পত্রিকা থেকে ওরা বুঝতে পারতেছে, এখানে অনেক বাংলাদেশের মধ্যে কম, যারা মধ্যপ্রাচ্যের লোকজন আছে, আরব কান্ট্রি, ধরেন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ওদের ম্যাক্সিমাম বয়স্ক লোকগুলো এখানে। এবং এই বয়স্ক লোকগুলো যাবে কোথায়? কারো কেউ মেয়ের কাছে আছে, কেউ বাবার ওয়াইফের কাছে আছে, কেউ ছেলের কাছে আছে। এই সমস্ত অনেক লেখালেখির পরে ওরা ওই আইনটাকে একটু অন্যভাবে করে কার্যকর যাচ্ছে। সেটা হচ্ছে এই, প্রথমত কথা হচ্ছে, যারা 60 বছরের উপর হয়ে গেছে, যাদের কাছে ইউনিভার্সিটি ডিগ্রি আছে, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি, যারা এরা এখানে থাকতে পারবে। এরা যেহেতু এদেরকে স্কিল হিসেবে করা হচ্ছে, অ্যাকাউন্টিং এ নিয়ে গেছে স্কিল, এই জন্য স্কিল যারা, তার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার। তবে এটা এই যে সার্টিফিকেটটা অবশ্যই ফরেন অ্যাফেয়ার্স, এমবেসি বলে অ্যারেস্ট করে দেওয়া লাগবে। তারপরে সে এখানে 60 বছরের পরে তাকে
থাকার জন্য তার রেসিডেন্স রিনিউ করতে পারবে। আর যে সমস্ত লোক 60 বছর হয়ে গেছে বয়স্ক লোক, তারা এখন একটা কাজ করতে পারে। সাপোজ আমার একটা দোকান আছে, আমি আমার দোকানে আমার ওয়াইফকে, আমার 60 বছর হয়ে গেছে, আমি থাকতে পারবো না, আমার ইউনিভার্সিটি ডিগ্রি নেই। তাহলে আমি যদি আমার দোকানে আমার ওয়াইফকে নিয়ে আসি, এখন তো ওয়াইফ আছে আমার ডিপেন্ডেন্ট হিসেবে বা ওয়াইফ ফ্যামিলি বিষয় হিসেবে, আমি যদি ওয়াইফকে ফ্যামিলি বিষয় থেকে 18 অর্থাৎ ওয়ার্কিং বিষয় নিয়ে আসি, তাহলে আমি ওয়াইফ আমাকে বিষয় দিয়ে আবার ডিপেন্ডেন্ট করে নিতে পারবো। আগে যেখানে ছেলে মেয়েকে ডিপেন্ডিং করা হয় থাকতে পারে, সেইভাবে ছেলেকে বা মেয়েকে যদি কোনো প্রতিষ্ঠান রাখতে চায়, কারোর ব্যবসা বাণিজ্য আছে, ম্যাক্সিমাম তো 60 বছরের পরে কাজ করে না, তাহলে ওরা ওই প্রতিষ্ঠানে ওর অন্য কাউকে নিয়ে এসে কর্মজীবী হিসেবে তার আন্ডারে ওই ওনার রেসিডেন্স ট্রান্সফার করতে পারে, সেই হিসেবে টাকার একটা সুযোগ করে দিয়েছে। এটা একটা। আর একটা হচ্ছে প্রাইভেট কিছু কোম্পানি, যেগুলো প্রাইভেট কোম্পানি, এদের ওখানে যদি করে 60 বছর হয়ে থাকে, এদের সার্টিফিকেট নাই, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি যদি মনে করে, কোম্পানি যদি একটা সিটিতে মিনিস্ট্রিতে, তাহলে মিনিস্ট্রি অনেক সময় 1 বছর বা 2 বছরের জন্য এদেরকে টাকার জন্য স্পেশাল কেসে পারমিশন দেয়। তবে গভর্নমেন্ট ক্ষেত্রে এটাকে কমপ্লিট স্ট্রিক্টলি 1 বছর থেকে লাগু হচ্ছে। আমাদের অনেক ভাই এখান থেকে চলে যাচ্ছে এবং কেউ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা এখানকার সিনিয়র সিটিজেন হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, বাট ওরা ইউনিভার্সিটি ডিগ্রি নেই ওদের, সেইগুলো অনেকে চলেই যাচ্ছে এবং আর সামনে অনেককে চলেও যেতে হবে। এই জিনিসটা এইভাবেই আছে, এইভাবেই আপাতত। আবার এখানে আরো একটা কথা জনসমক্ষে আসতেছে, মানুষ আশা করতেছে হয়তো এই আইনটা আরো পরিবর্তন হতে পারে, কারণ কুয়েতের মধ্যে কোনো আইন পার্মানেন্ট থাকে না। এই জন্য কুয়েতের অনেক আইন অনেক সময় হয়ে যায় অনেক কিছু, কিন্তু এটা অ্যাকশনের মধ্যে গেলে অনেক সময় অনেক কিছু করা যায়। তো এটা তো লেবার অধ্যুষিত এরিয়া, এদের লেবার লাগবে, মানুষ লাগবে, বিভিন্ন এক্সপার্টাইজ লাগবে। আর এক্সপেরিয়েন্স ক্যানট বাই, এগুলো অভিজ্ঞতা সময় লোক পাবে কোথায়? এবং আগের পুরান জমানার মানুষের অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, ইঞ্জিনিয়ার, ওদের কাছে সার্টিফিকেট নেই, ওরা এমন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সার্টিফিকেট চেয়ে তার এক্সপিরিয়েন্স বেশি। এক্ষেত্রে ওরা হয়তো পরবর্তীতে কোনো ভালো খবর আসতেও পারে, বাট এই মুহূর্তে 60 ইয়ার্স অনেকের জন্য হেডেক, অনেক লোক চলে যেতে হবে এবং অনেকে চলে যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জসিম ভাইয়া। আমি জাফর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, মালয়েশিয়ায় দালালদের দৌরাত্ম্য কেমন, আর এদের ব্যাপারে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বা সিদ্ধান্ত নিবে? জি জি, আমি জসিমউদ্দিন বলছি, জুবায়ের আহমেদ জসিম। ওকে, আপনি যে প্রশ্নটা করেছেন ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়ান সরকার আসলে কখনোই দালাল বা থার্ড পার্টিকে আপনার প্রমোট করে না, আহ, কি বলে আপনার উৎসাহিত করে না, এটা বরাবরই। তারপরে এখানে চলে কিছু কিছু লোকজন করে এগুলো। এবার যখন আপনার লিগ্যালাইজেশন দিয়েছে, তখন তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এখানে তৃতীয় কোনো পক্ষ কার্যকর মানে কাজ করতে পারবে না, মানে থার্ড পার্টি থাকবে না, শুধুমাত্র কোম্পানি এবং গভর্নমেন্ট এই দুইজন। তো এখানে আসলে দালালদের তো কোনো অপশন নেই। দালাল যেটা বললেন আপনি, আর আমরা লোকালি দালাল শুনতে খারাপ শোনা যায়, এজেন্ট এজেন্ট বলা হয় আর কি, নট লুক নাইস দালাল বলা। তো এখানে আপনার অবশ্যই এই জাতীয় লোকদের কোনো অবস্থান নেই। গভর্নমেন্ট এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, মালয়েশিয়ান গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট। এবং আপনার লিগ্যালাইজেশনের যে ডিক্লারেশন দিয়েছে, যদিও এটা এখন পর্যন্ত ভিজিবিলিটি নাই, এখনো শুরু হয়নি, অফিসিয়ালি এখনো শুরু হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আপনাকে যেটা বললাম, প্রথমত কোম্পানিগুলোকে 14 দিনের একটা আপনার কোয়ারেন্টাইনের মতোই ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তাদের পোর্টালে, জব পোর্টালে। তারপর 14 দিন পর থেকে এটার অ্যাক্টিভিটি শুরু হবে। আরেকটা হচ্ছে এমন সময় যে আপনার লিগালাইজেশন দিবে, বাংলাদেশের অনেকে হয়তো প্রস্তুত ছিলাম না আমরা, বা ছিল না, যার কারণে ম্যাক্সিমাম লোক যারা অবৈধ আছে তাদের তো পাসপোর্ট নেই, উইদাউট পাসপোর্ট তারা তো কিছু করতে পারছে না। সুতরাং এখন আমরা আসলে এটার ভিজিবিলিটি এখনো শুরু হয়নি, বা কার্যক্রম শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দৃশ্যমান কার্যক্রম নেই। আর দৃশ্যমান কার্যক্রম শুরু হতে হতে হয়তো আপনার ডিসেম্বর লেগে যাবে, হয়তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে। তখন হয়তো এই জাতীয় তৃতীয় পক্ষ যারা আছে, আপনি বললেন দালাল নামে বা এজেন্ট নামে যেটাই বলেন, তখন হয়তো এদের কার্যক্রম দেখা যাবে আর কি।
তবে আচ্ছা। মালয়েশিয়াতে এগুলি গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। রিসেন্টলি ইমিগ্রেশনের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, তারা অলরেডি, আপনি জেনে থাকবেন হয়তো পত্রিকার মাধ্যমে, কয়েকদিন আগে কিছু ইমিগ্রেশন অফিসার এবং কিছু রানার, বাংলাদেশি রানার যাদেরকে দালাল বলা হয়, এদেরকে ধরেছে। Means একটা চেইন ওরা ধরে ফেলেছে, যারা সাধারণত এইসব আপনার 2 নম্বরী কাজকর্মগুলি করে থাকে। অনেক সময় বিভিন্ন টাইপের কাজকর্ম আছে, ধরেন আপনার এই যে পারমিট করে দেওয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়ে যায়। তারপর আপনার যখন আপনার যেসব অসহায় লোকদেরকে বলে যে তোমাদেরকে কাজ দিয়ে দিব, তাদেরকে নিয়ে একটা বিপদে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়। আবার দেখা গেল বাংলাদেশ থেকে অবৈধ লোক আনে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইউজ করে লোকাল কিছু লোকজনের সাথে আপনার মিলে মিলে। তো এটা একটা সিন্ডিকেটের মতো, বিভিন্ন ছোট ছোট অনেক সিন্ডিকেট হয়তো আছে, আমরা তো টুকটাক দেখি। তো রিসেন্টলি আপনার এই 7-8 দিন আগে মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং মালয়েশিয়ান আপনার পত্রিকায় এসেছে, যে নিউজগুলিতে, টিভিতে প্রচার করেছে যে এরকম ইমিগ্রেশন অফিসার সহ, বাংলাদেশি সহ এবং তাদের আরো কিছু রানার আছে এটা সহ তারা ধরেছে। তো এই যে দালাল নিরসনের এই প্রক্রিয়াটা কিন্তু আপনার মালয়েশিয়ান গভর্নমেন্টের সবসময় অব্যাহত অব্যাহত থাকে। কখনো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কখনো হয়তো একটু কম থাকে, কিন্তু এই দালাল বা আপনার এজেন্ট দৌরাত্ম নিরসন করার জন্য এটা মালয়েশিয়ান সরকার সবসময় সচেষ্ট। আপনাকে আরেকটা কথা বলি ছোট করে, এটা হয়তো প্রাসঙ্গিক কিনা বুঝি না। আমাদের যে এমবেসি আছে বা এমবেসির সামনেও, এটা সবসময় আপনার পত্রপত্রিকায় দেখে থাকবেন, এমবেসির সামনেও আপনার পাসপোর্ট বানানোর ব্যাপারেও কিছু ছেলে পেলে ওইখানে সবসময় অন্য কোনো কাজ করে না, শুধুমাত্র এই কাজগুলি থেকে লোকালি দালাল বলা হয়, যাদের কারণে সাধারণ মানুষের অনেক সমস্যা হয়। সাধারণ যারা মনে করেন, যদি ধরেন আমি পাসপোর্ট বানাতে যাব, আমি সাধারণ জনগণ হলে এখানে, তার রাস্তাঘাট তো অবশ্যই চিনি না, আমি সারা বছর চাকরি করি, তাই না? আমি হয়তো 2-3 বছরে একবার এমবেসিতে যাই, এমবেসির নিয়ম কানুন আমি বুঝি না। তখন গেলে আমি যখন প্রথম যাই, তখন যদি কোনো একটা লোক, এটা ভালো একটা ছেলে, স্মার্ট একটা ছেলে এসে বলে যে দেন আমি আপনার পাসপোর্ট বানাই দিই, তখন তো তারা মনে হয় তার কাছে দিলেই হয়তো কাজটা আমার হয়ে যাবে, তো হ্যাসেল ফ্রি হবে মেবি। আপনি বাংলাদেশ এমবেসির বিষয়টা হচ্ছে, বাংলাদেশ এমবেসি হচ্ছে কুয়ালালামপুরে পাসপোর্ট যেটা বানায়, আর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আপনার 700-800 1000 কিলোমিটার দূরেও বাংলাদেশিরা চাকরি করে। তো সেখান থেকে একটা লোক এসে যদি এখানে পাসপোর্ট বানাতে হয়, তাহলে তাকে তো 2-3 দিন 4 দিনের একটা সময়ের পারি। আবার যদি ইন কেস অফ কোনো কারণে, আপনারা জেনে থাকবেন, বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখে থাকবেন, আমাদের অনেক কর্মকর্তারা আছেন যে অসাধু প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন, অনেক কর্মকর্তারা কাজকে দায়িত্বের মতো মনে করে না, হ্যাঁ, মানুষের সাথে স্লেভের মতো ইউজ করে, আচরণ করে। এতে আমরা তো আসলে সাধারণ জনগণ এমনি আতঙ্কিত থাকি যে অফিসার পর্যন্ত যেতে পারবো কিনা, অফিসারের কাছে গেলে আসলে ফ্রুটফুল সেবা পাবো কিনা। তখন যদি একটা ছেলে বাইরে থেকে বলে যে দেন আমি পাসপোর্টটা করে দিই, তখন অনেকে মনে করে যে তার কাছে দিলে হয়তো তাকে দেখতে ভালো লাগে, ওকে মেবি তার কাছে দিলে আমার কাজটা হবে। কিন্তু আসলে অনেক সময় কাজ হয়, কখনো হয় না, কখনো হয় কখনো হয় না, কিন্তু হয়রানির মধ্যে থাকে মানুষ সবসময়। তো এই কারণে এই যে যদি দালাল না থাকে, এজেন্ট না থাকে, তাহলে আর যদি আমাদের এমবেসি একটু এফিসিয়েন্সির সহিত সার্ভিসটা দেয়, তাহলে এটা আসলে খুব বেশি জটিল কিছু না। আমি একটা লোক যাব ওখানে, একটা ফর্ম ফিল আপ করে দিব, আমি হয়তো ফর্মটা ফিল আপ করতে পারি না। আপনারা জানেন আমাদের যে যারা জেনারেল ওয়ার্কার আছে, বেশিরভাগই রুরাল এরিয়া থেকে আসে, অথবা অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত। তো ওনার পক্ষে তো ওনার নাম লেখাই তো কঠিন, তো ফর্ম পড়ে আবার অনলাইন কিভাবে করবে, তাই না? এখন গভর্নমেন্ট করছে, বাংলাদেশ গভর্নমেন্ট করছে যে আপনার ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। সে যে জানে না, পারে না। তো ওখানে একটা ছেলে যদি থাকে, একটা আমাদের যদি এমবেসির কোনো একটা লোক থাকে যাকে খুব আন্তরিকতা, সে ঠিক আছে দেন আমি করে দিই, কয় মিনিট লাগবে, একটা ফর্ম ফিল আপ করে দিই, নট কমপ্লিকেটেড জব, এটা হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট লাগবে, এটা হচ্ছে আন্তরিকতার বিষয়। যেটা আমরা মালয়েশিয়ান যদি কোনো ডিপার্টমেন্টে যাই, ধরেন আপনি সবচেয়ে, আমরা বাংলাদেশিদের জন্য সবচেয়ে টাফ ডিপার্টমেন্ট হচ্ছে ইমিগ্রেশন, সেখানে আমরা সাধারণত যেতে চাই না, কারণ ওইখানে অনেক কোশ্চেনের হয়, বা তারা খুব ইন্টেলিজেন্ট থাকে। সেখানে গেলেও যদি আমি ফর্মটা ফিল আপ করতে না পারি, যদি আমি তাদের ভাষায় তাকে আমি বলি যে আমি তো বুঝতে পারতেছি না, প্লিজ আপনি কি আমাকে হেল্প করবেন, বলে ঠিক আছে দে, বলে কেউ কেউ বলে দেয় যে এইভাবে লিখো, এখানে এটা লিখো, এখানে এটা লিখো। অথবা অনেক অফিসার আছে, সে ফ্রি থাকলে দেখা গেছে নিয়ে লিখে দেয়, ঠিক আছে দে আমি লিখে দিই। তো
তো এই কোঅপারেশনটা এদেশের লোকেরা করে, যদি এরকমের থাকে আমাদের এমবেসিতে, তাহলে হয়তো সেই দালাল গুলো এখানে কাজ করতে পারে না। বাট আনফরচুনেটলি নেই, এই কারণে ওইখানে একটা দালাল শ্রেণী থাকে, এবং এই দালাল শ্রেণীর দ্বারা মানুষ যে সমস্যাগ্রস্ত হয় সেটা আবার মালয়েশিয়ান আপনার অথরিটি এনফোর্সমেন্ট ওনারা জানে। যার কারণে আপনি জেনে থাকবেন কিছুদিন পরপরই বাংলাদেশ এমবেসির সামনেও আপনার এই মালয়েশিয়ান অথরিটি গিয়ে হামলা করে এই দালালদেরকে ধরে ধরে নিয়ে যায়। আহ আপনি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, যে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। ধরে নেন আপনি উইদিন 1 মান্থের মধ্যে একটা ঘটনা থাকবে যে মালয়েশিয়ান পুলিশ এসে ওখানে যারা দালাল ছিল তাদেরকে মানে যারা এরকম ঘুরে ঘুরে মানুষকে ডিস্টার্ব করে বা মানুষকে এই ধরনের অফার করে তাদেরকে ধরে ধরে নিয়ে যায়। তো আমরা যদিও এতে হয়তো আচ্ছা আমাদের ভাইয়া, অনেক আমি ছেলেপেলে। আমি আপনার কাছে আরো একটা ব্যাপারে জানতে চাচ্ছি যে বর্তমানে একটা আলোচিত ঘটনা ঘটেছে যে এক প্রবাসী টিভিতে সাক্ষাৎকার দেওয়ার কারণে পুলিশ তাকে আটক করেছে। তো ঘটনাটা বাংলাদেশের উপর কি এই ঘটনার জন্য কোনো প্রভাব পড়বে নেতিবাচক? ও সাক্ষাৎকার দেওয়ার জন্য আটক করেছে? আপনি কি এই ওই রায়হান নামে একটা ছেলের কথা বলছেন? জি জি সেটা তো বেশ কিছুদিন আগের ঘটনা। এটা তো অলমোস্ট ওভার। সেই ছেলে যখন আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছিল সেটাকেই তো মিন করছেন আপনি জি নাকি? জি জি আচ্ছা, ওই ছেলে চাকরি করতেন একটা কোম্পানিতে, বা সেই কোম্পানিতে সে আহ, তারা যে সাক্ষাৎকার দিয়েছে আমরা জানতাম না। যখন আমাদের চারদিকে যখন এরকম শুরু হয়েছে যে এরকম এই সাক্ষাৎকারের কারণে কিছু প্রেশার হচ্ছে ওই এরিয়াতে, ওই দোকানের বা ওখানকার উপরে, তো সেটা ওই ছেলেকে ধরেছিল তারা, মালয়েশিয়ান অথরিটি ধরে তাকে রেখেছিল, রিমান্ড দিয়েছিল। তারপর তারা স্টেটমেন্ট নিয়েছে, নিয়ে তাকে বাংলাদেশে তো ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এটার জন্য আমাদের আর কোনো সমস্যা হয় না এখন, বা এই জাতীয় কোনো প্রবলেম নাই। এবং শুধুমাত্র আপনি আহ, জানবেন কিনা জানি না, যে যেখানে ছেলেটা চাকরি করতেন সেটা হচ্ছে কোতারায় নামে একটা স্পেস, একটা এলাকা, যেটা হচ্ছে আমাদের গুলিস্তানের মতো সেন্টার পয়েন্ট অফ দ্য ঢাকা। এক সময় গুলিস্তান ছিল ঢাকার সেন্টার পয়েন্ট, কোতারায় হচ্ছে সেন্টার পয়েন্ট, সেখানে ওই ছেলেটা চাকরি করতেন। তো শুধুমাত্র ওকে টার্গেট করেই কিন্তু মালয়েশিয়ান অথরিটি খুঁজেছে, অন্য কাউকে ডিস্টার্ব করেনি। বা এখন তো প্রশ্নই আসে না, এখন এই ব্যাপারে কোনো কোনো এফেক্ট নেই, এটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর এটা মানুষ ভুলেই গিয়েছে, এটার কোনো ঝামেলা নেই। আপনি আর ক্লিয়ার বুঝতে পেরেছেন? ধন্যবাদ জসিম ভাই আপনাকে। জাফর ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি, কুয়েতে দালাল কিংবা এজেন্টদের দৌরাত্ম্য কেমন, বা থাকলেও এই ব্যাপারে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বা করবে? ব্যবসায়ীদের উপরে একটা অবস্থা ছিল খারাপ। আচ্ছা এটা আমাদের দূতাবাস, আগের যিনি অ্যাম্বাসেডর সাহেব ছিলেন, আমি জানছিলাম উনি আমাদের সঙ্গে থাকতেন, বাট ওখানে ওই অবস্থায় এক্সিস্টিং অ্যাম্বাসেডর থাকা অবস্থায় উনি যেটা বলেছেন, মানে সেই যে খারাপ অবস্থা আমাদের এম্বাসিতে ছিল, এবং এম্বাসির কিছু স্টাফ ব্যবহার করতে গিয়ে এসেছে যারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কাজে জড়িত হয়ে গিয়েছিল ফাইন্যান্সিয়ালি, এবং অনেক কিছু হয়েছে। আমি আর যাচ্ছি না এটা, কারণ আমি যদি আমার দেশের সমস্ত আপনার জাফর ভাইয়া, আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমি রাজা ভাইয়ার কাছে যেতে চাই একটু। রাজা ভাইয়া, আহ, আপনারা যারা প্রবাসে লিডিং পজিশনে আছেন, তারা ব্যক্তিগতভাবে বা সাংগঠনিক পর্যায় থেকে বাংলাদেশি প্রবাসীদের জন্য কি কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের চিন্তা ভাবনা করছেন কি ভবিষ্যতে, যেন প্রবাসীরা আরো ভালো থাকতে পারে, আরো অর্থনৈতিকভাবে আরো আরো সচ্ছল হইতে পারে? এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশিরা যেখানে যায় সেখানে গেলে মোটামুটি সবাই একত্রিত থাকার চেষ্টা করে। সেই হিসেবে আমাদের টোটাল ইউরোপে কিন্তু একটা অর্গানাইজেশন আছে, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন, হ্যাঁ, আইবা, হ্যাঁ, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সো আইবা সারা ইউরোপে যারা যত বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে তার প্রধান এটা ফ্রান্স থেকে। এবং আইবার একটা সম্মেলন মালয়েশিয়াতে হয়েছিল 2016 সালে, জসিমের মনে হয় মনে থাকার কথা। হুম। আইবার সম্মেলনের কথা। তো এই আইবা মোটামুটি সমন্বয় করে সব
সংগঠনের সাথে। এবং এখানে যে জিনিসটা বেশি সমস্যা সেটা হলো বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ, এই ধরনের যে রাজনৈতিক সংগঠনগুলো আসলে ভেজালগুলা লাগায় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বিদেশে কোনো রাজনৈতিক সংগঠন থাকা উচিত না, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে। এবং এত নোংরা হয় বিষয়গুলো নিয়ে, বিশেষ করে লন্ডন, মালয়েশিয়া, তারপরে হচ্ছে মানে কুয়েত, যে যে জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি, সেই জায়গাগুলোতে বেশি এই সমস্যাগুলো মানে জর্জরিত। আমি মালয়েশিয়াতে তো কয়েক বছর থেকে এসেছি, প্রায় 4 বছর মতো মালয়েশিয়াতে ছিলাম। তো যে কারণে আমি এই সিচুয়েশন গুলো জানি। এবং এমন একটা ব্যাপার মনে হয় যেন উনি শেখ মুজিবের আপন ছেলে, উনি হচ্ছে জিয়ার হচ্ছে আপন ভাই, বুঝছেন? মানে একেবারে মানে আব্বা, মানে এরকম একটা মানে একেবারে ট্রিমেন্ডাস একটা মানে পজিশন সৃষ্টি করে। যেটা আমি মনে করি যারা বিদেশি, যারা আমি আছি, আমার বাড়ি হচ্ছে খুলনা, তো খুলনার একটা আঞ্চলিক ভাষা আছে, সেটা হলো যে বাদায় গেলে সবাই ভাই ভাই। হ্যাঁ, মানে বাদাটা ঠিক যেরকম, বাদা মানে হচ্ছে জঙ্গল, ঠিক বিদেশে আসার পরে আমার মনে হয় সবাই মনে হয় ভাই ভাই থাকাটাই হচ্ছে উচিত। একটা কমিউনিটি থাকতে পারে, বাংলাদেশি কমিউনিটি, যেটা সব জায়গাতে আছে, কিন্তু বাংলাদেশি কমিউনিটি কিন্তু একটা কমিউনিটি কোথাও নাই। আওয়ামী লীগের কমিউনিটি বা বিএনপির কমিউনিটি, বাট ইউরোপের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। সেটা হলো যে এখানে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আবার বিএনপি, আওয়ামী লীগ সবাই একসঙ্গে মানে থাকে, একসঙ্গে বসবাস করে। এই জিনিসটা খুবই ভালো। তবে ইউরোপের ক্ষেত্রে আরেকটা যে সমস্যা সেটা হলো এখানে শহরগুলো অনেক দূরে দূরে। যেমন আমি যে সিটিতে থাকি মাত্র 3-4 জন বাংলাদেশি থাকে এখানে। হ্যাঁ, তো মানে এরকম মানে খুবই অল্প সংখ্যক বাংলাদেশি, যে কারণে মনে করেন দল পাকানোর আর সুযোগ পায় না। বুঝতে পারছেন? তো মানে এই কারণে ওই বছরে 1-2 বার হয়তো বা গেট টুগেদার হয়, সেক্ষেত্রে সবাই একসঙ্গে মিলিত হয়। আর ইউরোপে আরেকটা বিষয়, বর্তমানে প্রচুর পরিমাণ বাংলাদেশি, বিশেষ করে মানে রোডে, মানে রাস্তা দিয়ে আসতেছে, মানে যেটা ল্যান্ড পথে, মানে স্থলপথে আর কি। সময়, ধন্যবাদ রাজা ভাইয়া। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো আমি আপনাদের 3 জনের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে আমাদের যারা হচ্ছে প্রবাসী, যারা হচ্ছে দরিদ্র, যারা অনেক ক্ষতিগ্রস্ত করোনার কারণে বা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে প্রবাসী হিসেবে, তাদের জন্য আপনারা কিছু করছেন কিনা, বা কি ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা, যারা আপনারা সবাই লিডিং পজিশনে যারা আছেন? এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের কথা বলছেন নাকি প্রবাসী বাংলাদেশীদের জন্য? আপনাদের 3 জনের কাছে আমার এটা প্রশ্ন, আপনারা একটু করে যদি বলেন আর কি। এখন আমাদের এখানে যে ইউরোপের যে বিষয়টা, সেটা হলো এইখানে সাধারণত এরকম সিচুয়েশনে কেউ দেখা যায় না যে খুব মানে চরম দুর্ভোগের মধ্যে আছে কিংবা খারাপ অবস্থার মধ্যে আছে, যেহেতু এখানে একটা সোশ্যাল সিকিউরিটি আছে, যেটা মানে আমরা অন্য কোথাও দেখি না, ইউরোপে, আমেরিকাতে, মানে এই জায়গায়। ধন্যবাদ রাজা ভাই আপনাকে। আমি জাফর ভাইয়ার কাছে প্রশ্নটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখানে তো অনেক বাংলাদেশি আছে, প্রায় অ্যাবাউট মোর দেন 300,000। তো এখানে ওইভাবে সরাসরি নেই, তবে যেমন কোভিড-19 সময় যখন মানুষ অনেক বাংলাদেশি বিভিন্ন ভাবে এগিয়ে আসছে প্রয়োজনের সময়, আর এখানে লজিস্টিক সাপোর্টটা দেওয়া যায়, কাউকে কোনো উপদেশ দেওয়া যায়, যেটা সবসময় ফ্রি হয়ে কোনো এক্সপেন্স আসে না। ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা আমরা সরুটেছে, আমরা অনেক কিছু বললো, কিন্তু আমরা কার্যত খুব কম দেখা যায়। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, একজনকে উপদেশ দেওয়া, তাকে হেল্প করা, আমরা যারা বিভিন্ন সমাজের সংগঠনের সঙ্গে জড়িত আছি সবাই করে মোরাললেস। ইন কেস কোনো মানুষের কোনো সমস্যা হয়েছে বা কোনো মানুষ মারা গেল বা অন্য কোনো মানুষ সমস্যা হলো, কোনো জায়গায় খেতে পারছে না, সবাই গিয়ে তাকে কিছু হেল্প করে আসে। এটা কেস বা কেস বিদেশের মাটিতে বাংলাদেশের একজন একজনকে করে। ধন্যবাদ জাফর ভাইয়া। ধন্যবাদ জাফর ভাই। আমি একই প্রশ্ন নিয়ে জসিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আমাদের মালয়েশিয়াতে যখন আপনার প্রথম লকডাউন শুরু হয় আপনার মার্চের 17 তারিখ থেকে, তখন একরকম আচমকাই আসলে এখানে লকডাউনটা শুরু হয়ে যায়। শুরু হয়ে যাওয়াতে এবং মাসের মাঝামাঝি সময় শুরু হয়, যার কারণে আমাদের এখানে অনেক ছেলেপেলেরা বিপদগ্রস্ত হয়ে যায়। ইভেন তাদের মানে খাবার দাবারের সমস্যা হয়ে যায়, তাদের সঞ্চিত টাকা ছিল না। তারপর খাবার দাবার সঞ্চিত ছিল না, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে হার্ড লকডাউনের কারণে। তখন আমি এবং আমরা একটা সংগঠনের সাথে জড়িত আছি,
তো আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে মানুষদেরকে আপনার খাদ্য দ্রব্যাদি সহায়তা করেছি, এবং আমি পার্সোনালি অনেক অনেক লোকদেরকে খাবার পৌঁছে দিয়েছি, তখন যদিও চলাফেরা করা যেত না। তবে এই ত্রাণ সহায়তা নিয়ে, মানবিক সহায়তা নিয়ে আমরা যেতে পারতাম। তো আমরা প্রচুর ছেলে পেলেদেরকে, প্রায় 3,000 বা 3,000 অধিক ছেলে পেলেদেরকে আমরা খাদ্যদ্রব্য পৌঁছিয়েছি। কিন্তু এখনকার যে অবস্থা, এই সময়ে তেমন আর কারণেই টুকটাক কাজকর্ম সবাই করে, যার কারণে এখন আর ত্রাণ টান বা অর্থ সহায়তার কোনো প্রয়োজন হয় না, বা এই ধরনের সিচুয়েশন এখন আর নেই। কিন্তু আমরা ফার্স্ট ফেজে আমরা করেছি অনেক ছেলে পেলেদেরকে আমরা আচ্ছা, ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদেরকে আপনাদের মূল্যবান সময় উপহার দেওয়ার জন্য। প্রবাস জীবন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, বাই।